অনুপমের মামার মতো আমারও যদি এমন একটা মামা থাকতো, এখন স্বর্ণের এই দামের মধ্যে বিয়ে করিয়ে দিলে কোটিপতি হয়ে যেতাম। রাফির স্বপ্নবিলাসী স্বরে ফারিন মুখ ভেঙচি মেরে বলল। তোকে তো ফ্রিতেও কেউ মেয়ে দিবে না। ছেঁড়া খাতা সে কোটি টাকার স্বপ্ন দেখিস। হ্যাঁ, তুই কি জানিস আমার জন্য মেয়ের বাপেরা পাগল হয়ে আছে? দুবাইয়ে শেখ মাহেরাও তার জামাইকে ডিভোর্স দিয়েছে শুধু আমাকে বিয়ে করার জন্য। এখনো ওয়েট করছে কবে আমি বড় হব, কবে বিয়ে করবে। তাদের কথায় পাশের বেঞ্চের কয়েকজন ফিকফিক করে হেসে উঠল। ক্লাসের একঘেয়েমি ভাঙার জন্য এমন অপ্রাসঙ্গিক কথাও যেন মজার লাগছিল সবার কাছে। কিন্তু এই হাসাহাসির ভেতরেও জানালার পাশে বসে থাকা মেহরিনের মুখে কোনো হাসি নেই। তার সামনে সাদা কাগজে নরম হাতে লেখা চলছে। আমাকে কি খুব বেশি খারাপ দেখাচ্ছিল? আমি তো এই প্রথম আপনাকে দেখাতে সেজেছিলাম, অথচ আপনি তাকালেনই না, উল্টো আমাকে উপেক্ষা করে চলে গেলেন। জানেন, আপনার সেই ব্যবহারে খুব কষ্ট পেয়েছি আমি। না না, এটা আপনার দোষ না, দোষটা আমারই। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম হয়তো আমি। আপনার অজান্তেই, আপনার অনুমতি ছাড়াই আমি আপনাকে আমার ভেবে ফেলেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কে। আমি তো এক গ্রামের সাধারণ মেয়ে, যার ঘর সংসার স্বপ্ন সবই ছোট্ট সীমার বাধা। অথচ আমি চেয়ে বসেছিলাম আপনাকে, আপনাকে যে আমার থেকে আলোক বর্ষ দূরে দাঁড়িয়ে। হয়তো এটাই আমার পাগলামো, বামন হয়ে চাঁদ ছোঁয়ার চেষ্টা। তবে জানেন, আমার মন আপনার প্রতি অহেতুক এক টুকরো অভিমান জমেছে। জানি এইসব কিছু আপনি খেয়ালও করবেন না, খেয়াল করার কথাও না, তবে শুনুন না। বাকিটুকু লেখার আগে মেহরিনের নামে ডাক পড়ে। কলেজের পিয়ন এসে বলল, মেহেরিন মাহা নামে কে আছো? ব্যাগ নিয়ে আসো, তোমার পরিবারের লোক এসেছে নিতে। মেহরিন চমকে ওঠে। পরিবারের লোক এসছে, কথাটা শুনতেই ভীত হয়ে যায়। চাচা চাচি কেউ আসেনি তো? আশেপাশে তাকিয়ে সে মনে মনে ভাবল, সত্যি কি তারা এসছে? এদিকে রাফিও মেহরিনের দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলল, তো চাচা চাচি আবার এই অবধি আসলো না তো? তাদের তো চেনারই কথা না, আল্লাহ জানে, আগে গিয়ে দেখি। তাড়াহুড়ো করে ইংলিশ শিটের মাঝে রেখে দেয় অর্ধেক লেখা চিঠিটা। ব্যাগ কাঁধে নিয়ে হালকা কাপা পায়ে এগোতে থাকে। মনের ভেতর অস্থিরতা ভরে ওঠে। পা যেন নিজের ইচ্ছের বাইরে হেঁটে চলেছে। সত্যি কি তার চাচা চাচি এসছে? ক্লাস থেকে বেরিয়ে আশেপাশে কাউকে না দেখে সে পিয়নের দিকে এগিয়ে যায়। চাচা, কে এসেছে? কাউকে দেখছি না তো। লোকটি গেটের দিকে ইশারা করে বলল, বলেছে গেটের বাইরে অপেক্ষা করছে, তুমি যেতে। মেহরিনের হৃদয় কেমন যেন ধক করে ওঠে। কিছুটা ভীত, কিছুটা কৌতূহল নিয়ে পা চালিয়ে সে গেটের দিকে এগোতে থাকে। মনে সংকোচ নিয়ে এক পা এগোচ্ছিল মেহরিন। ভেতরটা ঘুরছে অজানা ভয়ে। গেট পেরোনোর সঙ্গে সঙ্গে সে চেনা মুখখানা চোখের সামনে এসে পড়ল। মেহরিন থেমে গেল। তালহা এখানে কি করছে? অফিস থেকে এসেছে বলে মনে হচ্ছে। তবে কি তালহায় তার ছুটি নিয়েছে? কিন্তু কেন? মনের মধ্যে নানা প্রশ্ন নিয়ে সে রাস্তা পার হয়ে তালহার ঠিক সামনে দাঁড়ায়। তালহা তখন ফোনের কথা বলায় ব্যস্ত, হয়তো কোনো ক্লায়েন্টের সঙ্গে। মেহরিনের উপস্থিতি সে খেয়ালও করেনি। মেহরিন এক পলক তাকিয়ে প্রশ্ন করল, আপনি আমাকে নিতে এসেছেন? তার কণ্ঠে সেদিকে নজর পড়ল তালহার। তাকে দেখে কোনো উত্তর না দিয়ে মোবাইলে কথা বলার মাঝে ফ্রন্ট সিটের দরজা খুলে চোখ দিয়ে ইশারা করল বসতে। মেহরিন বাধ্য মেয়ের মতো বসে পড়ে। দরজা বন্ধ করে তালহা নিজেও ড্রাইভিং সিটে বসল। কথা শেষ করে তার মোবাইলটা আচানক মেহরিনের কোলের ওপর রাখল। হঠাৎ এমন আচরণে মেহরিন বিস্মিত হয়ে মোবাইলের দিকে তাকায়। তার পরপর প্রশ্নাত্মক চোখে তালহার দিকে তাকায়। তালহা গাড়ি স্টার্ট দিয়ে তার দৃষ্টি পরখ করে হেসে বলল, কেন, আমি ছাড়া কেউ নিতে আসবে নাকি? পরিবারের লোক বলায় ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম চাচা চাচি। বাকিটুকু বলার আগে তালহা হঠাৎ চোখ মুখ কুঁচকে বলল, কেন, তারা কি শুধু তোমার পরিবারের লোক, আমরা না? মেহরিন তালহার কথায় মুখ ফিরিয়ে জানলার কাজ ভেদ করে বাইরে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বুকটা যেন হঠাৎ ভারী হয়ে গেছে। সকালের সে ঘটনা ফের মাথায় আসে। হঠাৎ নিজের মধ্যে এক অজানা একাকিত্ব অনুভব করছে। মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই। অথচ সে তার পরিবারের স্নেহ ও ভালোবাসায় কয়েক ঘন্টা আগেও সে এই কথা ভুলেই বসেছিল। নিঃসন্দেহে তারা সবাই খুব ভালো, তবে বাস্তবতা এটাই, সে তাদের পরিবারের কেউ না। খাঁটি ভাষায় বলতে গেলে সে ওই বাড়ির রাজরিতা।
তবে শরীয়তের চোখে তার একটা আলাদা পরিচয় আছে। সে তো তালহার বউ। এই কথাটা ভেবে মেহরিন হঠাৎ তালহার দিকে আর চোখে তাকালো। মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে ঢোকিলায় গলায় উঁচু অংশটা ওঠানামা করছে। হঠাৎ তার নজরে পড়ে সেখানে একটি ছোট তিল আছে। বেশ মনোযোগ সহ কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তবে কিছু একটা মাথায় আসতেই চোখ সরিয়ে নিল। নিজেকে ধাতস্থ করে মনে মনে বলল, উনি তোর জন্য নয়, উনি তো প্রথমেই সাবধান করেছে, তাও কিভাবে বেহায়ের মতো আচরণ করছিস মেহরিন? ঠিক সেই ভাবনার মাঝে তালহা হঠাৎ বলল। হুম, উত্তর দিলে না? মেহরিন হালকা হেসে উঠল। হাসিটাতে যেন একটু তাচ্ছিল্যের ছোঁয়া মিশে আছে। তালহা এক ফাঁক তাকালো তার দিকে। মেহরিন নিজেকে সামলে কৃতজ্ঞ স্বরে বলল, আপনারা তো আমাকে আশ্রয় দিয়েছেন। আপনার বাড়িতে আমি একজন আশ্রিতা মাত্র। আপনাদের কাছে কোটি কোটি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। মেহরিনের কথা শুনে তালহা হঠাৎ ব্রেক কষল। জোরেই ব্রেক ধরায় সামনের দিকে ঝুঁকে যায়, তবে সিট বেল্ট বাঁধায় নিজেকে সামলে নেয় মেহরিন। একটু ভয়ও পেয়েছে। ভীতু চোখে তালহার দিকে তাকালো। তালহা অবুঝের মতো তাকিয়ে আছে, যেন তার কথাগুলো বুঝে ওঠেনি। কণ্ঠে অবাক ভাব নিয়ে বলল। তুমি আমাদের সম্পর্কে এমন চিন্তা রাখো? মেহরিন চোখে চোখ রেখে বলল, চিন্তার বিষয় নয়, কথা তো ঘুরে ফিরে একই দাঁড়ায়, তাই না? আমি তো আর আপনার কোনো রক্তের কেউ না, আত্মীয় নই। সেই হিসেবে তো আপনাদের বাড়িতে আশ্রিতা। তার কথা শুনতেই রাগে তালহার চোখ মুখ কঠিন হয়ে উঠল। ঝাড়ি দিয়ে বলে উঠল, শাট আপ স্টুপিড। এত বেশি চিন্তা করতে কে বলেছে? শেখদের পরিবারের সবাই তোমাকে একজন পরিবারের সদস্য হিসেবে দেখে। কেউ আজ পর্যন্ত আঙুল তুলেছে তোমার দিকে? এমন কিছু বলেছে? খারাপ আচরণ করেছে? মেহরিন মাথা নেড়ে না করল। তা দেখে তালহা ফুঁসে উঠল। তাহলে তোমার এই গবেট মাথায় এগুলো কে ঢেলেছে? মেহরিনের মুখ চুপসে গেল। অসহায় চোখে তাকালো তালহার দিকে। কিন্তু এটাই তো সত্যি। বাইরের কেউ যদি জিজ্ঞেস করে এই মেয়েটা কে, তখন কি বলবেন? আত্মীয়, পরিচিত, নাকি অন্য কোনো সম্পর্ক, নাকি আশ্রিতা? সেই শব্দটা যেন আগুনে ঘি ঢালো। আশ্রিতা এই শব্দটা তালহার কাছে যেন পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ শোনালো। রাগে দাঁত কিড়মিড়িয়ে বলল। এত এক্সট্রা ভাবনা মাথায় আনতে তোমাকে কে বলেছে? মেহরিন হালকা হাসল, কিন্তু সেই হাসিতে দুঃখের ঘন ছায়া স্পষ্ট। এই যে দেখলেন, উত্তর নেই আপনার কাছে। আমি নিজেও মানি আমি আপনাদের বাড়ির আশ্রিতা। আপনিও বলে সমস্যা নেই। তালহা যেন বাঁধ ভেঙে গেল। মুহূর্তেই চরম ক্ষেপে উঠে স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করে বসে। মেহরিন ভয় পেয়ে কেঁপে উঠল। চোখ তুলে তাকাতে আরও ভয় পেয়ে গেল। তালহার চোখ মুখ লাল হয়ে আছে। এভাবে রাগার কারণ বুঝে উঠল না মেহরিন। কঠিন চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল, স্টপ। এই স্টুপিড। এক কথা বারবার বলছো, বলেই যাচ্ছ। এই, তোমার পরিচয় দিয়ে কি করবে? হ্যাঁ, পরিচয় দিয়ে মুড়ি খাবে নাকি কাউকে খাওয়াবে বলো? শেষ কথাটুকু তালহা উঁচু স্বরে বলল। মেহরিন মাথা নিচু করে ফেলল। এতটাই যেন মনে হচ্ছে হাঁটুর সঙ্গে মাথা লেগে যাচ্ছে। তোতলাতে তোতলাতে বলল, তো কেউ যদি পরিচয় জানতে চায়? আবার সেই পরিচয়? এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি এখন আমাদের পরিবারের একজন, আর তার চেয়ে বড় কথা, তুমি আমার। রাগের মাথায় লাস্টুক বলতে চেয়েও হঠাৎ থেমে গেল। যখন বুঝতে পারল সে কি বলতে যাচ্ছিল, একরাশ দ্বিধা হাসবার শুরু হলো ভেতরে ভেতরে। চোখ সরিয়ে বাইরে দৃষ্টি ঘোরালো। এতক্ষণ মাথা নিচু করে থাকা মেহরিন হঠাৎ মাথা তুলে তাকায়। চোখে কৌতূহল, গলায় অবাক সুর। আমি আপনার কি? তালহা এদিক ওদিক তাকিয়ে গভীর এক নিঃশ্বাস নিয়ে বলল, তুমি আমার দায়িত্ব। আর তালহা শেখদার কখনো নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যায় না। কথাটা বলে সে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এগোতে লাগলো নীরব রাস্তায়। মেহরিন চুপচাপ বসে রইল। নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেল। আফসোসের নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনটা চেয়েছিল ওটা যেন বউ বলতো তালহা। তবে পরে আবার নিজের ওপরে রাগ উঠল। কেন সে তালহার কাছে এতটা আশা করে? দুনিয়ায় কি আর কোনো ছেলে নেই? পর মুহূর্তেই মন আবার ঘুরে ফিরে একই জায়গায়। তালহাই তো তার জীবনে প্রথম ভালো লাগার মানুষ। আর তার চেয়ে বড় সত্য, তালহা সেই পুরুষ যার সঙ্গে সে হালাল সম্পর্কে বাঁধা। একটা তপ্ত শ্বাস ফেলল মেহরিন। জানালার বাইরে তাকিয়ে ভাবল তার জীবনটা এমন না হলেও পারত। মা বাবার ভালোবাসা পায়নি, দাদি ছিলেন, তিনিও চলে গেছেন। এখন ভালোবেসে বসেছে এমন একজনকে
যে তার হবার নয়। মাঝে মধ্যে ভীষণ ইচ্ছে করে বলতে, আমাকে একটু ভালোবাসুন তালহা, বেশি না একটুখানি। গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। দরজা খুলে নেমে এলো তালহা গম্ভীর মুখে। মেহরিন জানালার বাইরে তাকিয়ে কিছুটা বিভ্রান্ত, বুঝতে পারছে না এখানে আসার উদ্দেশ্য কি। তালহা দরজা খুলে সামান্য ইশারা করতে সে প্রশ্ন মনেই ধীরে ধীরে গাড়ি থেকে নামে, কাঁধে ব্যাগ, হাতে খানিকটা দোটানা। তালহা চুপচাপ এগিয়ে এসে ব্যাগটা খুলে নেয়, নিঃশব্দে গাড়ির পেছনে সিটে রেখে দরজা লক করে দেয়। কোনো কথা না বলে সে হাঁটা শুরু করে মলের দিকে। মেরিন অবাক হয়ে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে অবচেতনে পিছু নেয় তালহার। চলন্ত সিঁড়ি দিয়ে দুজনে উপরে উঠছে। চারিদিকে চোখ বোলাতেই ঝিলমিল করে সাজানো গোছানো বিভিন্ন শোরুমগুলো চোখে পড়ে। জায়গাটা তার কাছে অপরিচিত, এই প্রথম এসেছে সে। দোতলায় উঠে তালহা সোজা হাঁটা দেয় গার্লস কর্নারের দিকে। মেহরিন বিষয়ে এগোচ্ছে, চারপাশে যেন মেয়েদের জগৎ। রঙিন কাপড়, জুতা, পারফিউম আর কসমেটিক্সের ভরা সপ্তাহ। তালহা গিয়ে দাঁড়ায় কসমেটিক্স সেকশনে, দুই হাত পকেটে গুজে ঠান্ডা গলায় এক স্টাফকে বলে, ভালো কোয়ালিটির লিপস্টিক দেখান। কথাটা যেন মেহরিনের কানে হঠাৎ বাজ পড়ে। লিপস্টিক? তার চোখ গোল হয়ে যায়, ভ্রু কুঁচকে তাকায় তালহার দিকে। এই মানুষটাকে লিপস্টিক নেবে, কিন্তু কেন? সে কি মেয়েদের মতো সাজবে নাকি? তাই ভাবতে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। ছি, কী সব ভাবছে। তালহা মেয়েদের মতো সাজতে যাবে কেন? তার এই এলোমেলো চিন্তার মাঝেই তালহার শান্ত গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, চুজ করো। কি? লিপস্টিক। আমি? ফাস্ট দেখো কোনটা ভালো লাগে। তালহার চোখে তখন অদ্ভুত এক স্থিরতা। মেহরিন অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। মেহরিনের অবাক মুখটা দেখে তালহা নড়ে চড়ে দাঁড়ায়, তারপর সরাসরি বলল, আম সরি মেহরিন, সকালের ওই আচরণটা আমার করা উচিত হয়নি। তবে নেক্সট টাইম থেকে কলেজে ওভাবে সেজে যাবে না। স্টুডেন্টের মতোই যাবে। মেহরিন বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। তালহা তাকে সরি বলছে? তার মানে তালহা তার রাগ অভিমান খেয়াল করেছে। নিমিষেই সকালে সেই অভিমান, মন খারাপ সবকিছু যেন মুছে যায়। মনে অজানা আনন্দের আবির্ভাব ঘটে। তালহা তার চোখে সেই বিস্ময় দেখে এক পা এগিয়ে এসে বলল, এবার চুজ করো কোনটা ভালো লাগে নিয়ে যাও। শব্দটা যেন মেহরিনের হৃদয়ে মিষ্টি এক ছোঁয়া দিল। মুহূর্তেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, সব রাগ গলে গেল পানির মতো। অশান্ত মনটা ফুরফুরে হয়ে ওঠে, যেন সকালের ঝড়ের পর বিকেলের রোদ উঠেছে হালকা কুয়াশা মেখে। তালহা তাকে লিপস্টিক কিনে দিতে নিয়ে এসেছে, এই ভাবনাতেই যেন গাল ভরে উঠল হাসিতে। সে তখনই ব্যস্ত হয়ে গেল কালার বেছে নিতে। একটার পর একটা লিপস্টিক হাতে নিচ্ছে, কালার দেখছে, আবার ফিরিয়ে রাখছে। চোখ মুখ কুচকাচ্ছে, ঠোঁট বাঁকাচ্ছে, কখনো ভাবছে এটা ভালো হবে না, আবার পরেরটা তুলছে। তালহা পাশে দাঁড়িয়ে সব দেখছে নিঃশব্দে, তার দৃষ্টি স্থির, কিন্তু মুখে হালকা প্রশান্তি। এই মেয়েটাকে এমনভাবে খুশি হতে দেখে ভালো লাগছে, তাও আবার তার নিজের কারণে। হঠাৎ মেহরিনের মুখে চিন্তার ছায়া পড়তেই তালহার সে হাসিটা মুছে গেল। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? তার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা, কিছুটা চিন্তিত। মেহরিন একবার তালহার দিকে তাকায়, আবার হাতের দিকে, মুখটা কিছুটা কুঁচকে অনুতপ্ত স্বরে বলে, হাতে অ্যাপ্লাই করে কালার দেখতে যেয়ে সাদা হিসেবে লেগে গেছে। তার মুখে সে বাচ্চা বাচ্চা ভাব, ঠোঁট হালকা উল্টে রেখেছে, চোখে হালকা অস্থিরতা। এসব তালহার চোখ এড়িয়ে যায় না, মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। কিছু না বলে হঠাৎ বাম হাতের হাতাটা গুটিয়ে সেই হাতটা সামনে বাড়িয়ে দেয়। নাও এখানে অ্যাপ্লাই করে দেখো। মেহরিন হকচকিয়ে তাকায়। আপনার হাতে? হুম। এক মুহূর্তের জন্য মেহরিন স্থির হয়ে তাকায়, তবে পর মুহূর্তে এত না ভেবে এক একটা লিপস্টিক হাতে নেয়। তালহার বাড়িয়ে দেওয়া হাতে অল্প করে লাগিয়ে দেখে নেয় রংটা কেমন। এদিকে শপের দুই একজন সেলস গার্ল তাদের দেখে মিটিমিটি হাসছে। মেহরিন একটার পর একটা লিপস্টিক ট্রাই করে, প্রায় 10-12টা দেখার পর অবশেষে 3টা রং পছন্দ করে। তালহা কোনো কথা না বলেই সেই শেডের সবগুলো নিয়ে নেয়। 12টার 12টায়। মেহরিন চমকে বলল, এতগুলো কেন? দরকার নেই তো এত। তালহা স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়। তাইও ইউজ করবে। মেহরিন আর কিছু বলার আগেই সে কাউন্টারের দিকে এগিয়ে যায় পেমেন্ট দিতে। তখন পাশের এক সেলস গার্ল মেহরিনের কাছে এগিয়ে এসে মুচকি হেসে জিজ্ঞেস করলো, হাজবেন্ড নাকি আপনার?
প্রশ্নটা শুনে মেহরিনের মুখ মুহূর্তে গোলাপি হয়ে ওঠে। চোখ পলকে তালহার দিকে যায়। ভেতরে কোথাও এক অচেনা অনুভূতি ঢেউ এসে টোকা দেয়। তালহা তখন অনেকটা দূরে দাঁড়িয়ে কাউন্টারের কাছে। মেহরিনের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটুখানি হাসি ফুটে ওঠে। চোখ নামিয়ে নিয়ে নরম কণ্ঠে জবাব দেয়। জি। মেয়েটির সঙ্গে সঙ্গেই মুগ্ধ স্বরে বলে ওঠে, আপনি লাকি স্যার, খুব কেয়ারিং, মাশাল্লাহ, নজর না লাগুক। কথাটা শুনে মেহরিন কিছুটা লজ্জা পায়। হৃদয়ের কোথাও একটা জায়গা যেন নরম উষ্ণতায় ভরে উঠেছে। তার দৃষ্টি অনিচ্ছায় আবারও তালহার দিকে যায়। এ মানুষটা সত্যিই তার প্রতি এতটা কেয়ারিং, নাকি সে শুধু এই মুহূর্তের জন্য মনে হয়েছে তাদের। ঠিক তখনই তালহা কাউন্টারের দিক থেকে এগিয়ে আসে, হাতে শপিং ব্যাগ। দুজনের চোখ একবারের জন্য মিলতেই তালহা ইশারা করে সাথে চলতে। মেহরিন তার পেছন পেছন পায়ে পা ফেলে বেরিয়ে আসে। বাইরে দুপুরের রোদটা নরম হয়ে এসেছে, বাতাসে হালকা উষ্ণতা। ফেরার পথে কেউ আর কথা বলেনি। গাড়ির ভেতর শুধু হালকা পারফিউমের গন্ধ আর এক অদ্ভুত নীরবতা ছিল। বাসায় পৌঁছাতে প্রায় 2টা বাজে। বাসায় এসে জানতে পারে আজ বিকেলেই সবাই যাবে ঋতুর খালার বাসায়। তার খালাতো বোনের জন্মদিন, সেই উপলক্ষে ছোটোখাটো পার্টি হবে। মেহরিন কিছুটা খুশি হয়। তালহার দেওয়া লিপস্টিক তাহলে আজকেই পরবে। আজকের দিনটা তার অন্যরকম গেল। খারাপ ভালো সব মিলিয়ে বেশ ভালোই। সবাই রেডি হয়ে বসে আছে, মেহরিনও প্রস্তুত। সাদা একটা গাউন পরেছে, কানে তাহিয়ার দেওয়া হোয়াইট স্টোনের ইয়ারিং, হাতে একটা রিং, মুখে হালকা সাজ। তালহার কিনে দেওয়া লিপস্টিকের মধ্যে থেকে নোট শেডের লিপস্টিকটা ঠোঁটে দিয়েছে। আয়নায় কয়েকবার নিজের প্রতিচ্ছবি দেখেছে। এখন তার খুব খুশি হওয়ার কথা, কিন্তু মনটা কেমন যেন ভারী লাগছে। আন্টি আমিও থাকি না প্লিজ, তাহিয়া ছাড়া ওখানে একা গিয়ে কি করব? তিতলি বেগম একটু কড়া গলায় বললেন, না যাও ঋতু, ফারহা মেহেদিরা আছে তো, ওদের ভাই বোনরাও থাকবে, গেলে ভালো লাগবে। তিনি ভাবছেন মেয়েটাকে তো সেই একবার সিলেট ছাড়া কোথাও নিয়ে যাওয়া হয়নি। এক জায়গায় থাকতে থাকতে বড়রাই কেমন বিরক্ত হয়ে ওঠে। মেয়েটারও নিশ্চয়ই একঘেয়েমি লাগে। একটু অন্য পরিবেশে গেলে সবার সাথে মিশবে, মনটা ভালো হবে তার। ওনার কথা শুনে মেহরিন চুপসে যায়, চোখ ঘুরিয়ে তাকায় তাহিয়ার দিকে। একদিনের জ্বরে মেয়েটার মুখ কতটাই না ফ্যাকাশে দেখাচ্ছে। তাহিয়া অসুস্থ, তাই যাবে না। ফলে তিতলি বেগমও থাকবেন বাসায়। মেহরিন প্রথমে ভেবেছিল তাহিয়া যাবে, তাই খুব খুশি হয়েছিল। কিন্তু এখন মনটা কেমন ফাঁকা লাগছে। ঋতু তো তাকে সহ্যই করতে পারে না। ফারহা আবার নিজের মতো থাকে, ভালো মন্দ কিছুই কথা বলে না। একমাত্র মেহেদির সঙ্গে কিছুটা ভাব গড়ে উঠেছে। বয়সে ছোট হলেও বেশ পাকা। এরই মধ্যে তালহা এসে হাজির। সাদা শার্টটা কালো প্যান্টের সাথে ইন করে পরেছে। হাতে কোট, সম্ভবত পরে নেবে বেরোবার আগে। তার সবসময়ই ফর্মাল লুক থাকবেই। অবশ্য এভাবেই যেন তালহাকে একটু বেশি মানায়। সে এসেই তাহিয়ার পাশে বসে কপালে হাত রাখল। এখন কেমন লাগছে? তাহিয়া ভাইকে দেখেই ঠোঁট উল্টে শিশুসুলভ ভঙ্গিতে বলল। মাথা ব্যথা কমছে না। তার কথায় মেহরিন কিছুটা চমকে তাকায়। কিছুক্ষণ আগেই তো বলছিল মাথা ব্যথা নেই, এখন আবার তালহাকে বলছে আছে। তালহা চোখ সরু করে তাকায়। কি আনলে মাথা ব্যথা কমবে, বলে ফেলুন। এই কথার অপেক্ষাতেই যেন ছিল তাহিয়া। সঙ্গে সঙ্গে উৎফুল্ল হয়ে বলল, আইসক্রিম, আচার, আর যদি ফুচকা পাও তাহলেও এনো। না পেলে ওই দুটোতেই আজকের মতো কাজ চালিয়ে নেব। তিতলি বেগম হেসে উঠলেন মেয়ের কাণ্ডে। ছোট থেকেই এমন একটু অসুস্থ হলেই ভাইয়ের কাছে নানান আবদার। কারণ সে জানে তালহা এই অবস্থায় তাকে কিছুতেই মানা করবে না। মেহরিনও হাসে। সে এবার বুঝেছে তাহিয়া চালাকি। আসলে অসুস্থতার অজুহাতে ভাইয়ের কাছ থেকে একটু আদর আদায় করছে। তালহাও হাসল। বোনের গালে আলতো চাপড় মেরে বলল, সুযোগের সদ্ব্যবহার। তাহিয়া ধরা পড়ে খিলখিলিয়ে হেসে উঠল। তালহা উঠে দাঁড়ায়, মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, চেষ্টা করবো দ্রুত ফিরে আসার। খাটা তো থাকবে না, আর কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে কল করবে আমায়। আচ্ছা বাবা, সাবধানে যাস। আর মেহেরিন, ঋতুদের সাথে থেকো। মেহরিন মাথা নাড়তেই তালহা সংক্ষিপ্ত স্বরে বলল। চলো। তালহার সামনে এগিয়ে যাচ্ছে, মেহরিনও তার পিছু পিছু হাঁটছে।
তাহিয়া রুমের দরজা পেরোতেই তালহা হঠাৎ থেমে গেল। তাকে থামতে দেখে মেহরিনও থেমে যায়। হঠাৎ কেন দাঁড়ালো জানতে মুখ খুলতে যাবে, এর আগে তালহা নিজের হাতের কোটটা মেহরিনের হাতে গুজে দিয়ে আবার হাঁটা ধরল। মেহরিন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল হাতের দিকে। ঘটনা যখন বোধগম্য হলো, চোখ তুলে তালহার দিকে একবার তাকালো। সঙ্গে সঙ্গে অজান্তেই মুখে এক ফোঁটা মুচকি হাসি ফুটে উঠল। কোটটা সে দুই হাতে যত্ন করে বুকের কাছে চেপে ধরে, যেন গোটা তালহাকে বুকে আগলে নিয়েছে। তালহা তার সঙ্গে আস্তে ধীরে মিশছে, ফ্রেন্ডলি হচ্ছে। ব্যাপারটা তার ভীষণ ভালো লাগছে। সঙ্গে মনের ভেতরের অনুভূতিরাও ধীরে ধীরে গভীর হয়ে উঠছে। গাড়িতে মাঝের সিটে বসেছে ঋতু ও ফারহা। তাদের পাশে মেহরিন ঠিক জানালার ধারে। পেছনের সিটে মেহেদি আর তালহার দুই চাচি। গাড়ি চালাচ্ছে তালহা, তার পাশে বসে আছে তাহসান। তার যাওয়ার ইচ্ছে ছিল না, তবে মেহরিন যাবে দেখে সেও যাচ্ছে। তালহার চাচারা যাওয়ার ব্যাপারে আগেই না করে দিয়েছেন। ঋতু আজ ফারহাকে মাঝে দিয়ে সে সাইডে বসেছে। মেহরিন যদি বমি করে দেয় তার উপর, তাহলে তার সাজগোজ সব শেষ। এ ভাবনায় মেহরিনের পাশে বসেনি, গাড়ি চলছে নিজের ছন্দে। মেহেদি একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছে সকলকে। বয়সে ছোট, তাই কৌতূহলও সীমাহীন। তবে কেউ তেমন পাত্তা দিচ্ছে না। এক দুটি প্রশ্নের জবাব দিয়ে চুপ হয়ে যাচ্ছে সবাই, নয়তো তাকে উত্তর দিতে দিতে হয়রান হয়ে উঠবে যে কেউ। তাও তার প্রশ্ন শেষ হবে না। কিন্তু মেহেদি থেমে থাকবার ছেলে নয়। তাদের থেকে পাত্তা না পেয়ে এবার সে উকি দিল মেহরিনের দিকে। মেহরিনের হাতে কালো কোটটা দেখে বলল, মেহু আপু, তোমার হাতে ওটা কি? তার প্রশ্নে সবাই একবার মেহরিনের হাতের দিকে তাকায়। সেই দৃষ্টিগুলোয় কৌতূহল মিশে আছে। হঠাৎই সবার দৃষ্টি নিজের হাতের দিকে টের পেয়ে মেহরিন থতমত খেয়ে তালহার দিকে তাকায়। তাকে চোখ দেখে আবারও একই প্রশ্ন করে মেহেদি। মেহরিন মিনমিনিয়ে বলল, ওনার কোট। ওনার কথাটায় সবাই ফের একবার প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় তার দিকে। উনি মানে কে? তবে তাহসানের চোয়াল শক্ত হয়ে ওঠে। সে বেশ ভালো করে বুঝতে পারছে মেহরিন কার কথা বলছে। ফারহা পাশ থেকে কৌতূহলী স্বরে বলে ওঠে, উনিটাকে? মেহরিনের থমথমে মুখটা আরো থমথমে হয়ে উঠল। কিছু বলার আগেই তালহা ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দিল, ওটা আমার। কেন? তোমার কোট ওর কাছে কেন? তালহা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। থাকলে কোনো প্রবলেম? তা শুনে ঋতু চুপ হয়ে গেল। তালহার মুখের সামনে আর কিছু বলার সাহস তার হলো না। তবে ব্যাপারটা ভালো লাগেনি। তাদের পরিবারের সকলে মেহরিনের সাথে এত নর্মাল ব্যবহার তার ভালো লাগে না। তবে কি আর করার, কেবল মাথা নেড়ে না বুঝিয়ে ফোনের পর্দায় চোখ রাখলো। প্রায় 30 মিনিটের পথ পেরিয়ে তারা পৌঁছালো ঋতুর খালার বাড়িতে। 2 তলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি। ওপরের তলায় ঋতুর খালা খালুদের বসবাস, আর নিচের তলায় থাকেন খালার ভাসুরের পরিবার। বাড়িতে তারা পা রাখতেই যেন উচ্ছ্বাসে ভরে উঠল পরিবেশ। ঋতুর খালা খালাতো ভাই বোনেরা ছুটে এলো তাদের ঘিরে। আরও কিছু আত্মীয় স্বজনও উপস্থিত। সব অচেনা মুখে ভরে উঠল ড্রয়িং রুম। অবশ্য অচেনা শুধু মেহরিনের জন্যই। এরই ভেতর একজোড়া বয়সে ছাপ পড়া শান্ত চোখ হঠাৎই স্থির হলো মেহরিনের উপর। মেয়েটি তখন একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে, যেন নিজের অস্তিত্ব আড়াল করে রাখতে চায় এই অচেনা মানুষজনের ভিড়ে। বৃদ্ধা ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ও কে রে তানিয়া? ঋতুর নানির প্রশ্নে সকলের দৃষ্টি গিয়ে পড়ল মেহরিনের দিকে। তানিয়া বেগম সঙ্গে সঙ্গে বললেন, ও মেহরিন আমাদের সাথেই থাকে মা। তার কথা শেষ হতে না হতেই জন্মদিনের সাজে থাকা ঋতুর খালাতো বোন জান্নাত তাকে পরখ করে ঠোঁট বাঁকিয়ে বলল, কাজের লোক নাকি? প্রশ্ন শুনে ঋতু কটাক্ষে স্বরে উত্তর দিল, আমাদের বাসার আশ্রিতা। কথাটা শেষ হওয়ার সাথে সাথে তালহা কঠোর গলায় ডেকে উঠল। ঋতু? ধমকে ঋতু চুপ হয়ে গেল। একবার তালহার দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে মেহরিনের দিকে রাগে চোখে তাকালো। মেহরিনের মাথা নিচু, ঠোঁট নিঃশব্দ। আমতা আমতা করে ঋতু বলল, তাছাড়া কি পরিচয় দেব ভাইয়া? তার তো কোনো পরিচয় নেই। পরিস্থিতি বুঝে ঋতুর নানু তাদের থামিয়ে দেয়। আশেপাশে সকলেরই দৃষ্টি মেহরিনের দিকে। মেহরিনের তেমন খারাপ লাগছে না।
এমন অবহেলা, এমন ছোটোখাটো আঘাত, এগুলো সে ছোট থেকে সহ্য করে এসছে। মা বাবা নেই, চাচা চাচির ছায়াতলে বড় হয়েছে। দাদি হাজার ঢাল হয়ে থাকুক, উঠতে বসতে এসব কথা সে প্রায়শই শুনত। শুধু শারীরিক আঘাত থেকে বেঁচেছে। এখন আর এসব কথার আঘাত যেন তার হৃদয়ে তেমন গাঢ় দাগ কাটে না। জীবনের এই কঠিন মায়াজালে সে হয়ে উঠেছে এক দৃঢ় অটল মানুষ, যে দৃষ্টিভঙ্গির তিক্ততাকেও গ্রহণ করতে জানে। এদিকে ঋতু নানির কথাবার্তা পরিবর্তন করতে এগিয়ে এসে মেহরিনের হাত ধরলেন। মমতার ছোঁয়ায় বললেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, এসো এসো, নতুন অতিথি, বাকিরাও আসো, তো দাঁড়িয়ে থাকবে নাকি? তারপর সবাই একে একে বসার ঘরে গিয়ে বসলো। তার মধ্যেই তাদের নাস্তা দেওয়া হয়। কথাবার্তায় জমে উঠল পরিবেশ। সবাই সবার সাথে গল্পে মেতে উঠেছে। শুধু মেহরিন চুপচাপ বসে আছে, অপরিচিত দৃষ্টি, অস্বস্তি সব মিলিয়ে সে নিজেকে গুটিয়ে রেখেছে। তার অস্বস্তি তালহার চোখ এড়ালো না। মেহেদিকে চোখ দিয়ে ইশারা করলো মেহরিনের কাছে যেতে। ভাইয়ের ইশারা বুঝে মেহেদি চঞ্চল পায়ে গিয়ে মেহরিনের পাশে বসলো। আর তাতেই যেন পরিবেশ বদলে গেল। মেহেদি কথা জুড়ে দিল, একের পর এক অদ্ভুত প্রশ্ন করেই চলছে। মেহরিনও হাসছে, আবার উত্তর দিচ্ছে। তাদের হাসাহাসি করতে দেখে একটু পরে মেহরিনের বয়সী এক মেয়ে এসে বসলো তাদের পাশে। সে জান্নাতের চাচাতো বোন সামিরা। তার দেখা দেখি আরও কয়েকজন এসে যোগ দিল। যেন এতক্ষণে জড়তা ভেঙে তারা এসেছে মেহরিনের কাছে। মুহূর্তে জমে উঠল তাদের হাসি ঠাট্টার আসর। মেহরিন যে কিছুক্ষণ আগেও এক কোণে নিঃশব্দ ছিল, এখন তাদের সঙ্গ পেয়ে বাঁচামিতে মেতে উঠেছে। হাসছে, গল্প করছে, সব সংকোচ যেন মুহূর্তে মিলিয়ে গেল হাসি ঢেউয়ে। তাহসানের দৃষ্টি মেহরিনের দিকে আটকে আছে। এসেছে থেকেই তাকে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে সে। মেহরিনের উদ্দেশ্যেই তো সে এসেছে। প্রেমে পড়ার পর সে কেমন যেন নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিয়েছে। মাঝে মাঝে নিজের আচরণ আর কাজকর্ম দেখে নিজে অবাক হয়, কখনো বিরক্তও হয়। এসব বাচ্চামো ব্যাপার তার বয়সে মানায় না, তবুও সবশেষে ভালো লাগে এইসব করতে। তাদের কেক কাটতে কাটতে বাজবে 8টা। ওয়েট করছে আরও কাদের আসা বাকি। সামিরা প্ল্যান করেছে এখন তারা লুকোচুরি খেলবে। সবাই রাজি, শুধু মেহরিন বাদে, কারণ নতুন জায়গায় এসেছে। তালহার পারমিশন ছাড়া লাফালাফি করলে যদি বকা দেয়। মেহরিন গুটি গুটি পায়ে এগিয়ে যায় তালহার দিকে। তাকে ডাকতে যাবে তার আগেই এক মেয়ে সেখানে এসে দাঁড়ায়। ফর্সা গোলগাল গড়নের মেয়ে, উচ্চতায় মেহরিন থেকেও 2-3 ইঞ্চি লম্বা হবে হয়তো। কালো শাড়ি পরিপাটি করে পরেছে, সাথে সাদামাটা সাজগোজ, চুল বেনি করে এক পাশে ফেলে রাখা, চোখে চশমা, হয়তো পাওয়ারি। দেখতে যেন কোনো স্কুল টিচার লাগছে। ভীষণ মায়াবী চেহারার মেয়েটি যে কেউ দেখলে তাকিয়ে যেতে বাধ্য। মেহরিনও মুগ্ধ হয়ে তার পর্যবেক্ষণের মাঝে মেয়েটি তালহাকে ডেকে বলে, তালহা কেমন আছো? হঠাৎ মেয়েলি কণ্ঠে তালহা মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। মুহূর্তে কিছুটা থমকে গেল। কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে রইল সে। চোখে চোখে যেন অদৃশ্য আগুন জ্বলছে। মেহরিন পাশ থেকে লক্ষ্য করছিল তালহার চাহনি আজ অন্যরকম। এমন দৃষ্টিতে তো তার দিকেও কখনো তাকায়নি। মেয়েটি সুন্দর, তাই কীভাবে তাকালো? মেহরিনের মন হঠাৎ অচেনা এক খেয়াল পড়া ভাবায় ভরে গেল। এই সময় মেয়েটি আবারও প্রশ্ন করল, কথা বলবে না? তালহা চোখ মুখ কাট ভাব ধরল, গলায় গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে? যাক, আমাকে তাহলে মনে আছে। প্রতি উত্তরে তালহা কিছুই বলল না। তা দেখে সে সঙ্গে সঙ্গে বলল, একটু আসবে, কথা ছিল প্লিজ। তালহা গম্ভীর কণ্ঠে বলল, যা বলার এখানে বলো। পাশে থেকে মেহরিন তাদের কথোপকথন শুনছিল। যতটুকু বুঝলো তারা পূর্ব পরিচিত। মেহরিনের মনে আরও আধার নেমে এলো। তবে পর মুহূর্তেই নিজেকে বুঝ দেয় তালহার আত্মীয়দের মধ্যেই কেউ হয়তো। তার ভাবনার মাঝে তালহার নজর পড়ে মেহরিনের দিকে। তাকে দেখে জিজ্ঞেস করলো, মেহরিন, কিছু লাগবে? মেয়েটির চোখও তখন সরাসরি মেহরিনের দিকে পড়ল। মেহরিন হালকা মাথা নেড়ে বলল, আসলে
ওরা বলছে লুকোচুরি খেলবে, আমিও খেলি। তালহা একবার তার পেছনে সবাইকে দেখে বলল। খেলো, তুমি নিচে নামবে না। মেহরিন মাথা নাড়তে মেয়েটি জিজ্ঞেস করল। ওকে। আজ এনে তোমার কি? মেরিন, যাও এখন। পারমিশন পেতেই তারা বেরিয়ে গেল। মেরিনের মনে কৌতূহল জাগলো ওই মেয়েটিকে নিয়ে, তবে তা ঝেড়ে ফেলে তাদের সাথে খেলায় মেতে উঠল। এর মধ্যে আরও অনেক অতিথি আসতে থাকে। মেহরিন অবাক, সামান্য জন্মদিনে এত বড় আয়োজন। তার তো কোনোদিন জন্মদিনই পালন হয়নি। অবশ্য কথায় আছে বড়লোকের বিরাট কারবার। প্রথম রাউন্ডে মেহেদি চোর হয় আর বাকিরা ছুটে যায় লুকোতে। নিয়ম মতো মেহেদিকে এক রুমে দাঁড় করিয়ে গুনতে দেওয়া হয় আর বাকিরা যে যার মতো করে চলে যায়। বাড়িটা যেহেতু মেহরিনের কাছে একেবারে অচেনা, তাই তাকে লুকাতে সাহায্য করবে সামিরা। এই, তুমি কি অন্ধকারে ভয় পাও? একটু একটু। তাহলে ভয় নেই, আমি আসছি। তুমি ছাদে যাবে, আমি থাকবো সিঁড়ির মাথায়। যদি ভয় পাও আমাকে ডাকবে, আর যদি আমাকে ধরে ফেলে তুমি সাথে সাথে এসে তিল্লু দিবে, ঠিক আছে? মেহরিন চুপচাপ মাথা নাড়ে রাজি হয়ে যায়। সামিরা তাকে ছাদের একপাশে দাঁড় করিয়ে নিজে সিঁড়ির কাছে গিয়ে অবস্থান নেয়। অন্ধকার ছাদে বেশ কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকে মেহরিন। হালকা বাতাসে তার গাউনের প্রান্ত উঠছে, চারপাশ নিস্তব্ধ, কারো কোনো শব্দ নেই। এবার ভয় লাগছে তার। একটু সাহস সঞ্চয় করে সামনে এগোতে যায়, ঠিক তখনই ছাদের দরজা ঠেলে কেউ ভেতরে আসে। মুহূর্তেই সরে যায় মেহরিন, দেওয়ালের সাথে লেগে দাঁড়ায়। ভেবেছিল মেহেদি হয়তো এসে গেছে তাকে খুঁজতে, কিন্তু না। একটু পরেই দরজার দিক থেকে ভেসে আসে পরিচিত এক কণ্ঠ। মেহরিন, আছো? চমকে ঘুরে দাঁড়ায় সেদিকে। তাহসান ভাইয়া, আপনি এখানে? তার কণ্ঠে সেদিকে তাকাতেই কয়েক মুহূর্তের জন্য আটকে যায় তাহসান। চাঁদের নরম আলোয় তার রূপ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সাদা গাউনটি তার শরীরের সঙ্গে মিশে চাঁদের আলোর স্পর্শে হালকাভাবে ঝলমল করছে। চোখে পড়ে তার কোমল মুখমণ্ডল, উজ্জ্বল চোখ, সব কিছু মিলিয়ে যেন নবজীবনের সতেজতা ঝরে পড়ছে। মুহূর্তের জন্য লাগছে চাঁদ থেকে নেমে এসেছে কোনো অপ্সরা, যার সৌন্দর্য অবর্ণনীয়। তাহসানের চোখ সরানো সম্ভব হচ্ছে না। এত আকর্ষণীয় লাগে কেন এই মেয়েকে? কারণ সম্ভবত মেহরিনের উঠতি বয়সের প্রাণবন্ত সতেজ ও কোমল সৌন্দর্যের মূর্তরূপ। তাহসানের একধানে তাকিয়ে থাকা দৃষ্টি মেহরিনের মনে অস্বস্তি জাগায়। সে নড়ে চড়ে দাঁড়ায়, যেন সেই দৃষ্টিটা তাকে অজান্তেই বিব্রত করছে। ধ্যান ভাঙতে নিচু স্বরে বলল, ভাইয়া। তাহসান হঠাৎ চমকে উঠল, যেন নিজের জগৎ থেকে ফিরল। নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখানে কি করছো অন্ধকারে? মেহরিন মাথা নিচু করে বলল, লুকিয়েছিলাম, বাইরে সামিরাও লুকিয়েছে, দেখেননি? না তো, কাউকে দেখলাম না। তার কথা শুনে মেহরিনের মনে সন্দেহ জাগল। হয়তো সে ধরা পড়ে গেছে আর সে বুঝতেই পারেনি। তাই তাড়াতাড়ি দরজার দিকে পা বাড়ায়। তাকে যেতে দেখে তাহসান ডেকে উঠল। কোথায় যাচ্ছ? মেহরিন থেমে পেছন ফিরে তাকায়। ওদের কাছে, হয়তো আমাকে খুঁজে পায়নি তারা। তাহসান শান্ত স্বরে বলল, না, ওদের বড়রা ডেকেছে। খেলবে না এখন, তুমি এদিকে আসো। তার কথায় মেহরিন পড়ে গেল দোটানায়। মন সায় দিচ্ছে না, তবু মুখের উপর না বলতেও পারছে না। শেষমেশ নিঃশব্দে এগিয়ে গিয়ে তাহসানের পাশে দাঁড়ালো। দুজন দাঁড়িয়ে রইল ছাদের এক পাশে। তাহসান রেলিংয়ে হেলান দিয়ে আর মেহরিন নীরবে চাঁদের আলোয় তার দিকে তাকিয়ে। তোমার ড্রিম কি মেহরিন? লাইফে কি হতে চাও? তাহসানের প্রশ্নে তপ্ত নিঃশ্বাস টেনে মেহরিন বলল, আমার স্বপ্ন অনেক বড় লোক হওয়া। তাহসান হালকা অবাক হয়ে তাকালো। বড়লোক হওয়ায় সবার স্বপ্ন থাকে, উদ্দেশ্য থাকে, কিন্তু এত খোলাখুলিভাবে কে বলে? সাধারণত সবাই অর্ধেক কথা বলে, বাকিটা বোঝা ইঙ্গিত দিয়ে, অল্প ভাষায়। কিন্তু মেহরিন, সে সোজা সাপটা বলে দিল। কথার মাঝে যেন ব্যর্থতার আভাস, না পাওয়ার ক্ষুদ্র আক্ষেপ মিশে আছে। মেহরিনের চোখে চোখ রাখতেই তার চোখে ভেসে উঠল এক মৃদু বিষাদ, নীরব শোকের মতো। তাহসানের মনে জন্ম নিল প্রশ্নের ঝড়। মেয়েটির এই স্বপ্নের পেছনে কি লুকিয়ে আছে রহস্য? কপাল কুঁচকে সে জিজ্ঞেস করল, বড়লোক হয়ে কি করবে? মেহরিন কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বলল, প্রথমে প্রচুর জায়গা জমি কিনবো,
সেখানে ক্ষেত খামারি করব, তারপর সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো। একটা হসপিটাল বানাবো যেখানে চিকিৎসা হবে পুরোপুরি ফ্রি, যাতে কেউ চিকিৎসার অভাবে মরে না যায়। আর একটা সবজি বাজার করব যেখানে অভাবী মানুষরা 1 টাকা দিয়েও একবেলার খাবার কিনতে পারবে। তারপর সব শেষে একটা সুখ মঞ্জিল বানাবো। তাহসান অবাক চোখে তাকিয়ে রইল। বিস্ময় আর কৌতূহল একসাথে জাগছে তার মনে। মানুষ সাধারণত নিজের জন্য চিন্তা করে, আর এই ছোট্ট মেয়েটির চিন্তা মানুষের জন্য। হালকা হাসি ফুটে ওঠে মুখে, চোখে অদ্ভুত মুগ্ধতা। পরক্ষণেই মাথায় খেলো, ছোটবেলায় তো আমরাও কত এমন স্বপ্ন দেখতাম। তারপর জিজ্ঞেস করলো, বাহ, খুব ভালো। তা সুখ মঞ্জিলে কার সঙ্গে থাকবে? মেহরিন এবার চঞ্চল হেসে বলল, আমার ভাই বোনদের সঙ্গে। তাহসান প্রশ্নার্থক চোখে তাকিয়ে বলল, তোমার ভাই বোন আছে? না, তবে হবে। আমার মতো এতিম বাচ্চাদের নিয়ে আমি আমার সুখ মঞ্জিলে সুখের সঙ্গে বসবাস করব। তাহসান বিস্ময় চোখে তাকিয়ে একটু ভেবে বলল। ও, এতিমখানা বানাবে বলছো? মেহরিনের চোখে যেন সামান্য ক্ষোভ আর বিরক্তি ফুটে উঠল। সে বলল, এটা এতিমখানা নয়। এতিমখানা নামটা শুনলেই মানুষ কেমন অবহেলিত, ভীত সংকুল জায়গা মনে করে। কিন্তু আমার সেটা হবে আনন্দ আর সুখের স্থান। আমার সুখ মঞ্জিলে যখন কোনো এতিম ছেলে মেয়ে যাবে, সে আনন্দের সঙ্গে যাবে, আশা আর মধুর স্বপ্ন নিয়ে প্রবেশ করবে, যেখানে কোনো আফসোস থাকবে না জীবন নিয়ে। তাহসান অবাক চোখে তাকিয়ে রইল। বিস্ময়, মুগ্ধতা, কৌতূহল সব মিলেমিশে তার মনে হালকা ঝড় তুলল। এসব ভাবনা তার মাথায়ও কখনো আসেনি, অথচ মেহরিনের চিন্তাধারা এগুলো। তার দৃষ্টিভঙ্গিতে কেমন যেন ম্যাচিওর ছোঁয়া। বয়সে ছোট হলেও হয়তো বাস্তবতার স্পর্শ তাকে বোঝের দিকে অনেক বড় করে তুলেছে। এখানে মানুষের পার্থক্য। সুবিধাপ্রাপ্ত পরিবারের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলেও জীবনের কঠিন বাস্তব বোঝে না, আর সুবিধাহীন পরিবারের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে কষ্ট আর সীমাবদ্ধতার মধ্যে দিয়ে প্রজ্ঞাবান হয়ে ওঠে। সীমিত সুযোগের মধ্যেও তারা শেখে ধৈর্য, বিচক্ষণতা জীবনের আসল মানে। তাহসান আর কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক দৃঢ় গলা, তালহার। দুজনেই ঘুরে তাকায়। তালহা 2 হাতে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখে কঠিন দৃষ্টি। কখন এলো সে? টেরই পায়নি কেউ। মেহরিন 2 পা এগিয়ে গেল তার দিকে। তখন তালহা আবারও প্রশ্ন করল, এখানে কি করছো? লুকাতে এসেছিলাম। তালহা এবার তাহসানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। এই তোমার লুকানো? মেহরিন একবার তাহসানের দিকে তাকায়, তার মুখে মুচকি হাসি। তা দেখে মেহরিন দ্রুত ব্যাখ্যা দিতে চাইল। আমি এখানে লুকিয়েছিলাম, এর মধ্যে তাহসান ভাই এসেছিল। কথা শেষ হওয়ার আগেই তালহা তাকে থামিয়ে দিল। ঠান্ডা কিন্তু রাগী স্বরে বলল, এক্ষুনি নিচে নামবে। তার কণ্ঠে রাগী সুরে মেহরিন হালকা কেঁপে উঠল। বুঝতে পারছে কিছু একটা ভুল হয়ে গেছে তাকে দিয়ে, কিন্তু প্রশ্ন করার সাহস নেই। মাথা নিচু করে সোজা এগোতে লাগলো সে। পেছন থেকে ভেসে আসছে ভারী পায়ের শব্দ। স্পষ্ট বোঝা যাচ্ছে তালহাও তার পেছনেই আসছে। সিঁড়ি বেয়ে নামার সময় হঠাৎ তালহা কঠিন গলায় ধমকের ন্যায় বলল, নিচে গিয়ে আমার পাশে দাঁড়াবে, আর এদিক ওদিক পা গেলে পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। তার এমন শান্ত হুমকি শুনে মেহরিন থমকে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে তাকাতেই আলতো ফুটে ওঠে তালহার লাজে চোখ, রাগে উষ্ণ, যেন আগুনে পুড়ছে। এত রেগে আছে কেন সে? আর কার উপর রেগে আছে? তার উপর? কিন্তু কেন? ভাবনার মাঝে তালহার আরেকটি ধমক ভেসে আসে। কি হলো, দাঁড়িয়েছে কেন? হাঁটো। মেহরিন চমকে উঠে ভয় পা চালায় দ্রুত, আর তাতেও যেন তালহা আর রেগে যায়। আবারও ধমকে ওঠে, স্টুপিড। আর এক পা এভাবে ফেললে এখনই পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। মেহরিন এবার প্রায় কেঁদেই ফেলবে ভাব। ভয়ে ভয়ে পা ধীরে ফেলে নিচে নামছে। 1 পা 2 পা, প্রতিটি পদক্ষেপে যেন কাঁপন। বলা যায় না আবার কি ভুল করে ফেলে, আবার যদি ধমক দেয় সে ভয়ে। তালহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে এগিয়ে গেল। যেতে যেতে মেহরিনের বাম হাতটা নিজের ডান হাতে দৃঢ়ভাবে চেপে ধরে এগোতে লাগলো। মেহরিনকে নিয়ে নিচে নামতেই তখনকার সেই মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ায়। পথ আটকানো দেখে তালহা কপাল কুঁচকে প্রশ্ন করল, হচ্ছে প্রবলেম?
হাফসা একবার তাদের হাতের দিকে তাকিয়ে তালহা চোখে চোখ রেখে বলল, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। তালহা বিরক্তিমাখা কণ্ঠে উত্তর দিল। বাট আই এম নট ইন্টারেস্টেড। মেহরিনের সামনে এমনভাবে রিজেক্ট করাটা হাফসার কাছে বেশ অপমান লাগে। তীক্ষ্ণ চোখে মেহরিনের দিকে তাকিয়ে আবার তাদের হাতের দিকে দৃষ্টি নামিয়ে কাটকাট গলায় প্রশ্ন করল, কে এই মেয়ে? তার জন্য তোমার কি? তুমি তো আমার হাত সহজে ধরতে চাইতে না। দেন হোয়াই ডিড ইউ হোল্ড হার হ্যান্ড? হু ইজ শি? দ্যাটস নান অফ এ বিজনেস। সাইড প্লিজ। বলেই তাকে পাশ কাটিয়ে মেহরিনকে নিয়ে চলে আসে তালহা। মেহরিন এতক্ষণ নীরব দর্শক হয়ে দেখছিল। মেয়েটার কথায় ভীষণ বলতে ইচ্ছে করছিল, আমি মিসেস তালহা শেখদার, কিন্তু তালহা যদি ঠাস করে গাল লাগিয়ে দেয়, সেই ভয়ে নিজেকে সংবরণ করেছে। তবে মনে প্রশ্নের দোলাচাল থামেনি। কে এ মেয়ে? তালহার সঙ্গে এমন সুরে কথাই বা বলছে কেন? যেন ভীষণ কাছের কেউ। কে সে জানতে মনটা ব্যাকুল হয়ে উঠল তার। আবার ভয়ও করছে, যদি রেগে যায় তালহা। শেষ পর্যন্ত মেহরিনের কৌতূহল তার ভয়কে হারিয়ে দেয়। সাহস সঞ্চয় করে আস্তে করে প্রশ্ন করেই ফেলে, কে ওই আপুটা? ভাবছিল এবার তালহা নিশ্চয়ই এক ধমক দিবে, চুপ করিয়ে দিবে, কিন্তু না। তালহা এক পলক তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ফ্রেন্ড একটা ছোট বোন। উত্তর শুনে মেহরিনের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে। মনটা অভিমানে ভরে ওঠে। ফ্রেন্ডের ছোট বোন এভাবে কথা বলবে কেন আপনার সঙ্গে? কথাটা বলতে যেও বলে না, মুখটা নীরব হয়ে যায়। তালহাও এরপর আর একটি কথাও বলেনি। 8টার মধ্যে সবাই এসে গেছে, কিছুক্ষণ পরেই কেক কাটা হবে। আপাতত সকলে ছবি তুলতে ব্যস্ত। তালহা পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার ঠিক পাশে মেহরিন। সামিরা কয়েকবার ইশারায় ডেকেছে তাকে, কিন্তু বেচারি মেহরিন তালহার ভয়ে যায়নি। তার দিকে আর চোখে চেয়ে নিজে নিজেই বিড়বিড় করে, লোকটা কেমন যেন, এই ভালো এই খারাপ টাইপ। কথাটা বলার সঙ্গে সঙ্গে তালহা ঘাড় ঘুরিয়ে তাকায় মেহরিনের দিকে। দুজনের চোখাচোখি হতেই স্পিকারে বেজে উঠল, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। তালহা তাকানোর সাথে সেই গান দুটোর মেলবন্ধনে চমকে ওঠে মেহরিন। লজ্জায় দ্রুত চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়, তবে ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে মিষ্টি হাসি। তালহা কপাল কুঁচকে সামনে ফিরে তাকায়। এর মধ্যে ঋতু ডাক দেয়, ভাইয়া আসুন না, আমরা সব ভাই বোনেরা ছবি তুলবো প্লিজ। ঋতু আর ফারহার ডাকাডাকিতে তালহা এগিয়ে গিয়ে দাঁড়ায় তাদের সঙ্গে। মেহরিন এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাহসান এগিয়ে আসে। তুমি ছবি তুলবে না? চলো। হঠাৎ তাহসানের গলা শুনে মেহরিন পাশ ফিরে তাকায়। তাকে দেখতে মাথা ডানে বামে কয়েকবার নাড়িয়ে বলল, না না, আপনারা তুলুন। আরে আরে চলো। বলে যেই না এগোতে যাবে, ঠিক তখনই তালহা সেখানে উপস্থিত হয়। কড়া নজরে একবার তাকিয়ে মোবাইলের ক্যামেরা অন করে তাহসানের হাতে ধরিয়ে দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিনের হাত টেনে যেতে যেতে বলল, সুন্দর করে আমাদের কয়েকটা গ্রুপ ছবি তুলে দিত। ঋতুদের কাছে যেতেই মেহরিনকে দেখে ঋতুর মুখ ভার হয়ে যায়। সব কিছুতে এই মেয়েকে টানতে হবে কেন? তার বিরক্তি চোখ মুখে স্পষ্ট। তা আজ করে তালহা মাঝখানে দাঁড়ায়। তার ডান পাশে ঋতু, মেহেদি, ফারহা, জান্নাত সহ আরও কয়েকজন। আর বাম দিকে একটু দূরত্ব রেখে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেহরিন। হাইটে সে প্রায় তালহার কাঁধ সমান। মনে মনে নিজেকে প্রশ্ন করে, একটু বেশি ছোট হয়ে গেলাম না? পরে মুহূর্তেই আবার ভাবে, হিল পরলে এত খাটো লাগতো না, কিন্তু আমার তো হিল জুতোই নেই। ভাবনার মাঝে মেহরিন হাতে হালকা একটা টান অনুভব করে। চমকে তালহার দিকে তাকাতেই সে চোখের ইশারায় পাশে দাঁড়াতে বলে। মেহরিন তার ইশারা মতো একটু পাশ ঘেঁষে দাঁড়াতেই তালহা তাহসানের দিকে তাকিয়ে বলে ওঠে, তাহসান কটমট করে তাকিয়ে আছে, রাগে স্ক্রিনে না দেখে ওড়াধরা ক্লিক করে চলেছে। পরপর কয়েকবার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই ছবি উঠেছে বুঝে তালহার সেখান থেকে সরে আসতে নাই। তবে হঠাৎই তার নজর পড়ে বাপাশে দাঁড়ানো কয়েকটি ছেলের দিকে। তারা মেহরিনের দিকেই তাকিয়ে আছে, তাকে স্ক্যান করতে করতে হাসাহাসি করছে। তাদের তাকানোর ভঙ্গিমা দেখে তালহার চোয়াল শক্ত হয়ে ওঠে। এরই মধ্যে একটি ছেলে মেহরিনের দিকে ক্যামেরা তুলে ধরে।
সাথে সাথে তালহা বাম হাতে মেহরিনের বাম বাহু ধরে এক ঝটকায় নিজের সামনে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে অন্য হাত তার মুখের সামনে তুলে ধরে, তাকে আড়াল করার চেষ্টায়। ঠিক তখনই ছেলেটির ক্যামেরার লাইট জ্বলে ওঠে। তালহাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভড়কে যায়, দ্রুত মোবাইল নামিয়ে নেয়। এদিকে মেহরিন তাকিয়েছিল সামনে তালহার মোবাইলের দিকে। তবে হঠাৎ কি হলো কিছুই বুঝে উঠল না। তালহার রাগে কপালের রগ ফুলে উঠেছে। ক্ষিপ্ত মেজাজ নিয়ে দেরি না করে মুহূর্তের মধ্যে মেহরিনের হাত ছেড়ে সে রাগে ছেলেটির দিকে তেড়ে যায়। গিয়েই খপ করে তার কলার চেপে ধরে গর্জে ওঠে। এই পারমিশন ছাড়া ছবি তুলছিলে? চারপাশের মহল মুহূর্তেই বদলে যায়। হই হুল্লোড় সব থেমে পরিবেশ নীরব হয়ে উঠেছে। সকলে কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে। ছেলেটি তালহার আক্রমণে আটকে ওঠে। ভয় ঢুকিলে চোখ বড় বড় করে তালহার দিকে তাকিয়ে আছে। তাকে চুপ দেখে দ্বিগুণ চিল্লিয়ে ওঠে তালহা। তোর এত বড় সাহস কে দিয়েছে পারমিশন ছাড়া মেয়েদের ছবি তোলার? মারতে অগ্রসর হতেই তালহাকে টেনে ছাড়িয়ে আনে ঋতুর খালুরা। ছেলেটি ভয়ে সঙ্গে সঙ্গে অস্বীকার করে সে এমন কিছু করেনি। মিথ্যা শুনে যেন তালহার মেজাজ আরও খারাপ হয়ে যায়। আবার তার দিকে তেড়ে যেতে নিলেই তাকে আটকে দেয়। বাবা শান্ত হও, তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। ও আমার বোনের ছেলে, এমন না। ঋতুর খালুর কথায় তালহা রক্তটা স্পষ্ট কণ্ঠে বলল, এখানে আমার কোনো ভুল হচ্ছে না। সে ছবি তুলেছে, আমি 100% শিওর। কথা কাটাকাটির মাঝেই তাহসান তাদের থামিয়ে বলল। তার কথা শুনে সকলে রাজি হয়ে যায়। তা দেখে ছেলেটি আতঙ্কে মোবাইল লুকিয়ে ফেলে। এতে যেন সকলের সন্দেহ আরও গাঢ় হয়। জোর করে তার থেকে ফোন ছিনিয়ে নিতেই দেখা যায় শুধু মেহরিনই নয়, ঋতু, ফারহা সহ উপস্থিত আরও অনেক প্রাপ্তবয়সী মেয়েদের ছবি, যেগুলো শরীরের আপত্তিকর অংশের জুম করে করে তোলা। দেখা মাত্রই সকলে ক্ষেপে ওঠে। ঋতুর খালু রাগে ছেলেটিকে থাপ্পড় মেরে বসে। ওনার কথায় তার বোন রেগে ওঠে। তার ছেলেকে এভাবে কেন বলেছেন সকলের সামনে, তা নিয়ে তাদের মধ্যে এক প্রকার ঝামেলা লেগে যায়। এক পর্যায়ে রেগে মেগে ছেলে নিয়ে চলে যান তিনি। এসবের মধ্যে তালহা উঠে আসে, চলে যাবে এক্ষুনি, আর এক মুহূর্ত তার বোনদের এখানে রাখবে না। তার কথায় ঋতুও ভাইয়ের সাথে যেতে উঠে আসে। তবে ঋতুর খালু অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়া দাওয়া করে যেতে রাজি করায়। ওনার কথা মতো খাওয়ার পরপরই তালহা তাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তানিয়া বেগমের সেখানে থাকার ইচ্ছে ছিল, তবে এমন ঘটনায় মেয়েদের নিয়ে সেখানে আর থাকেননি। সেদিন রাত 9টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। কেটে যায় আরও এক সপ্তাহ। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে তাহিয়াও আজ কলেজ যাবে। সে এখন পুরোপুরি সুস্থ। তাহিয়া যাবে দেখে মেহরিন তো খুশিতে আটখানা। তাহিয়া ছাড়া যেন তাদের ক্লাসে কিছুই জমে না। বাকিরা আসলেও গ্রুপের একজন নেই বলে সবাই কেমন মনমরা থাকতো। খাওয়া শেষ করে তারা বের হয় তালহার সঙ্গে। আজকাল তালহা নিজের কাজে আগের তুলনায় আরও ব্যস্ত হয়ে গেছে। আগে মাঝে মাঝে টুকটাক কথা হলেও এখন পড়ার টেবিল ছাড়া তালহার সঙ্গে কথা বলার ফুরসতি যেন নেই। এই যে এখনও সে ড্রাইভ করছে, সাথে ব্লুটুথ কানে লাগিয়ে বকবক করেই যাচ্ছে। তিতলি বেগমের কাছ থেকে শুনেছিল নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করেছে, তাই ইদানিং কাজে এত ডুবে আছে। তবে তার এত ব্যস্ততায়ও একটু সঙ্গ পেতে যে কেউ একজন দহনে পুড়ে ছটফট করছে তা সে কি আর জানে? জানলে হয়তো কাজের ফাঁকে ফাঁকে একটু খোঁজ নিত, একটু কথা বলতো তার ছটফটানি দেখে। মেহরিন হতাশার নিঃশ্বাস ফেলে তালহার দিক থেকে চোখ সরিয়ে বাইরে তাকায়। গাড়ি কলেজের সামনে থামতেই তালহা ইশারায় তাদের নামতে বলে। তারা গেটের কাছে আসতেই তালহা চলে যায় অফিসের উদ্দেশ্যে। মেহরিন একবার পেছন ফিরে তাকায়। তালহার গাড়িটা যতক্ষণ না পর্যন্ত চোখের আড়াল হয়েছে সে তাকিয়েছিল, যেন মনে মনে কিছু ধরে রাখার চেষ্টা করছে। তারপর তপ্ত শ্বাস ফেলে ধীরে ধীরে এগোতে লাগলো। মানুষ প্রকৃতপক্ষে লোভী, তারা একটু পেলে আরও চায়, আর সেই আরও পেয়ে গেলে পুরো দুনিয়াটাই চেয়ে বসে থাকে। মেহরিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তালহার কাছ থেকে সামান্য সাড়া পেয়ে সে নিজেকে যে অদ্ভুত সুখের মধ্যে ভাসতে দেখেছিল, সেই অনুভূতি এখন তাকে আরও অনেক আশা জাগাচ্ছে। প্রতিদিন সে তার কাছ থেকে ছোট ছোট মনোযোগ প্রত্যাশা করে বসে থাকে, কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ না হয় তখন আশাহত হয়ে বসে থাকে। গেট পেরিয়ে একটু এগোতেই হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে এসে হুড়হুড় করে তাদের উপর পড়ে যায়। আচমকা ধাক্কায় তিনজনে প্রায়
পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নেয়। তাহিয়া ভয়ে বুকে হাত দেয়। সবই তো সুস্থ হয়েছে, এখন যদি পড়ে হাত পা ছিলে যেত, আবার সেই বিছানার ধারে যাওয়া লাগতো। এর মধ্যেই ফারিনের গলা ভেসে আসলো। দেখে চলতে পারিস না? দেখছিসই যেহেতু পেছন থেকে আসছি, একটু তো সরে দাঁড়াবি, বলদের দল। ফারিনের কথায় দুজন যেন সত্যি বলদ বনে গেল। তারা সামনে তাকিয়ে হাঁটলে পেছনে কিভাবে দেখবে? মেহরিন কোমরে 2 হাত গুজে কপাল কুঁচকে বলল, আমাদের পেছনে কি তোর বাপ চোখ লাগিয়ে দিয়েছিল যে দেখবো কোন ছাগল আসছে? তার কথায় ফারিন চুপসে যায়। তবে তাহিয়াকে দেখে খুশিতে পিঠে চাপড় মেরে এক লাফে গলায় ঝুলে পড়ে। বান্ধবী, কতদিন পর, এখন কেমন আছিস? জানিস কত মিস করেছি। সবে মাত্র সুস্থ হওয়া শরীরে এমন আটার বস্তা ওঠায় তাহিয়া তাকে সরাতে সরাতে হাঁপাতে হাঁপাতে বলল, কিছুক্ষণ আগ অব্দিও ভালো ছিলাম, কিন্তু এখন তুই আধমরা বানিয়ে ফেলেছিস। ছাড় ডাইনি ছাড়, গলা চেপে মেরে ফেলবি মনে হচ্ছে। তাদের অবস্থা দেখে মেহরিনও দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই হাসি ঠাট্টা করতে করতে তাদের ক্লাসে ঢোকে। কিন্তু ক্লাসে ঢুকতে সবার ভ্রু কুঁচকে যায়। তাদের চোখ যায় লাস্ট বেঞ্চের দিকে। সেখানে রাফি মাথা গুঁজে বসে আছে। আজ সবার আগে এসছে, অথচ তাদের জন্য গেটের কাছে অপেক্ষা করেনি। সঙ্গে সঙ্গে একে অপরের দিকে চোখাচোখি হতেই তারা দুষ্ট হেসে ওঠে, যার অর্থ অপেক্ষা না করার শাস্তি দিতে যাচ্ছে। তারা সাবধানে পাটি পেটিপে এগিয়ে যায়। হাতের ইশারায় 1 2 3 বলতেই হঠাৎ তার পিঠের ওপর ধুমধাম করে 3টা কিল একসঙ্গে পড়ে। একসাথে চেঁচিয়ে উঠল, সারপ্রাইজ! আচমকা আঘাতে রাফি হকচকিয়ে চেঁচিয়ে ওঠে, পিঠে হাত বুলিয়ে কুঁকড়ে যায়। ই কোন আজরাইল রে? মুহূর্তে মেহরিনরা দূরে সরে যায়, কারণ জানে পাল্টা মার না দিয়ে সে ছাড়বে না। কিন্তু কিছুক্ষণ যেতেও রাফির কোনো পাল্টা রিয়াকশন না দেখে তারা চিন্তিত হয়ে পড়ে। এগিয়ে এসে সামনের বেঞ্চে বসলো। রাফি পিঠ ঘষতে ঘষতে হতাশ কণ্ঠে বলে, দূর, এভাবে কেউ মারে? ভয় পেয়ে গেছি, ভেবেছিলাম আপু এসেছে, এখনই হাড্ডি অ্যাটাক হতো। তার আজগুবি কথায় তাহিয়া কিছুক্ষণ ভেবে গালে হাত দিয়ে প্রশ্ন করলো, আর দিয়ে টাকা আবার কেমনে হয়? প্রথমবার শুনলাম তো। তার কথায় পাশে বসা ফারিন হেসে মাথায় হালকা টোকা মেরে বলল, ওরে গাধা, ওটা মজা করে বলেছে। কথার মাঝে রাফি হতাশ গলায় বলল, আজ আমার মন ভালো নেই। মেহেরিন চোখ পিট পিট করে তাকায়। সত্যি ছেলেটার মুখটা মিয়ে আছে, কেমন মনমরা। কি হলো হঠাৎ ওর? মনে প্রশ্ন জাগতে জিজ্ঞেস করলো, কিরে কান্দোস কেন? রাফি মুখ কুচকে কাঁদো কাঁদো স্বরে বলে, ব্রেকআপ করে ফেলেছে। তার কথায় তাহিয়া নাক মুখ কুচকে বলে, তো কান্নার কি আছে? তোর কি আর একটা গফ? রাফি নাক টানা নাটক করে বলে, ঘটনা এইটা না। তার এই নাকা কান্না দেখে ফারিন ধমকে ওঠে। হপ, বেচ্চাকে মতন প্যান প্যান না করে বল কাহিনী কি? আপুর 2500 টাকার লিপস্টিক চুরি করে গিফট করেছিলাম, এখন ব্ল্যাকমেল করতেছে। ওর নতুন বফের 5000 টাকা না দিলে আপুকে বলে দিবে। শুনে তিনজন একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, এ তো চোরের উপর পাট পারি। পরক্ষণে ক্লাস কাঁপিয়ে হাসিতে মেতে ওঠে। তিনজনের হাসি যেন থামছেই না, বেঞ্চে বেঞ্চে ঠুসঠাস করে করে হাসছে। এতে আশেপাশের অনেকেই বিরক্ত হচ্ছে, তবে তারা ডোন্ট কেয়ার। রাফির চোখ মুখ আরো চুপসে যায়, দুঃখে বলে, আসো আসো, সময় তোমাদেরই। আমি তো আতঙ্কে আছি। আপু যদি খালি একবার জানে, আমার হাড্ডি পাসলি ভেঙে দিবে। দুলাভাই 2 দিন আগে খালি এনে দিছে। তাদের হাসাহাসির মাঝেই স্যার ক্লাসে আসেন। সবাই কোনো মতে চুপচাপ বসে ক্লাসে মনোযোগ দেয়। আবার ফাঁক পেলেই রাফিকে খোঁজায়। মেহরিন লেখার মাঝে মাঝে রাফিকে শুনিয়ে বলে, জানিস সেদিন উনি আমাকে 12টা লিপস্টিক কিনে দিয়েছিলেন, চুরির কিন্তু না, নিজের টাকার। হ্যাঁ হ্যাঁ, শেডগুলো অনেক ভালো ছিল। কিন্তু আমাদের রাফি ভাইয়ের লিপস্টিক থেকে ভালো না। আমাদের রাফি ভাই কিন্তু তার এক্স নাগিনকে সব থেকে বেস্ট লিপস্টিকই গিফট করেছিল। কি বলেন রাফি ভাই? তাদের ফুসুর ফুসুর আড্ডার মধ্যে কখন যে স্যার পাশে এসে দাঁড়িয়েছে কেউ টেরই পায়নি। হঠাৎ বেঞ্চে জোরে একটা বাড়ি মেরে তিনি ঝাড়ি দিলেন। এই 4 জন উঠে দাঁড়াও, কি নিয়ে এত গল্প করছিলে? আমি একটু শুনে দেখি। স্যারের আচমকা আগমনে সবাই ভয়ে হকচকিয়ে দাঁড়িয়ে গেল। স্যার আবারও কড়া গলায় বললেন, বল, কি আলোচনা চলছিল?
তাহিয়া ভয় আর নার্ভাসনেসে মুখ ফসকে বলে ফেলল। স্যার লিপস্টিক। তার কথাটা শেষ হতেই বাকি তিনজন খেয়ে ফেলবো লোকে তাকায়। এই মেয়ে অসময়ে মুখ খুলে বিপদে ফেলে। স্যারের চোখ কটমট করে উঠল। কি ক্লাসে লিপস্টিক নিয়ে গল্পগুজব? তোমরা কি পড়তে আসো না সাজগোজ করতে? আজকালকার ছেলে মেয়েরা একদম নষ্ট হয়ে গেছে। আজই তোমাদের অভিভাবকদের ডেকে আনবো, দাঁড়াও। স্যারের এমন হুমকি শুনে চারজনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ফারিন তড়িঘড়ি করে নিজেদের বাঁচানোর জন্য কাপা গলায় বলল, না স্যার, আপনি যেটা ভাবছেন তা একদমই না। আসলে আসলে ব্যাপারটা হলো। কথা স্পষ্ট করে বলো। হতভম্ব ফারিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ মাথায় যা আসলো তাই বলে ফেলল। আসলে স্যার, আমাদের বন্ধু রাফি, তার নাকি মেয়েদের লিপস্টিক ঠোঁটে মাখতে মন চায়। এখন আপনি বলুন না স্যার, এটা কি ছেলেদের মানায়? আমরা তাই ওকে বোঝাচ্ছিলাম যে এইসব করা ঠিক না। তার কথা শেষ হতে না হতেই রাফির চোখ বড় বড় হয়ে যায়, সঙ্গে সঙ্গে কেসে উঠল বেচারা। মুহূর্তে পুরো ক্লাস ফেটে পড়ল হাসিতে। কেউ হাসি চেপে রাখার চেষ্টা করছে, কেউ চুপি চুপি গড়িয়ে পড়ছে বেঁচে। বেচারা রাফি রাগিয়ে লজ্জায় মুখ লাল করে তাকিয়ে রইল ফারিহার দিকে, যেন চোখ দিয়ে আগুন ঝরাচ্ছে। স্যার সবাইকে চুপ করিয়ে রাফির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। এবার কণ্ঠে অদ্ভুত নরম সুর। দেখো বাবা, তুমি ছেলে মানুষ, মেয়েদের জিনিসের প্রতি এমন আকর্ষণ থাকা ঠিক না। হয়তো তোমার ভেতরে কিছু মানসিক দ্বন্দ্ব আছে, পরিবারকে বলতে সংকোচ বোধ করছো। কোনো সমস্যা নেই, কাল তোমার অভিভাবকদের নিয়ে এসো, আমি বুঝিয়ে বলবো। পরিবার আর আমাদের সহায়তায় তুমি ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। স্যারের কথা শুনে রাফি থ বনে গেল, হতভম্ব চোখে তাকিয়ে রইল। তাকে যে এরা পরোক্ষভাবে হিজড়া বানিয়ে দিয়েছে, ছি ছি। লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে রইল সে। আর অন্যদিকে বাকিরা, তারা তো হেসে কুটি কুটি ছুটি হতেই মাঠের সবকটা এদিক সেদিক দৌড়াচ্ছে। রাফি এক একটাকে তাড়া করছে, তাই পুরুষত্ব নিয়ে কথা বলেছে। এমনি এমনি ছেড়ে দিবে না কি সে? বেশ কিছুক্ষণ পর হাঁপিয়ে সবে ক্যান্টিনে গিয়ে বসে। তাদের হাসি ঠাট্টা গল্পের মাঝে মেরিনের চোখ হঠাৎ পড়ে পাশের টেবিলে বসা একজোড়া প্রেমিক প্রেমিকার দিকে। দুজনেই কলেজের ছাত্র, হয়তো সমবয়সী সম্পর্ক। মেয়েটি ছেলেটিকে পিৎজা খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে মেহরিনের হঠাৎ তালহার কথা মনে পড়ে যায়। তাদেরও যদি এমন মুহূর্ত হতো, ভাবতে এই মনটা কেমন করে ওঠে। তালহার সাথে তো এখন কথাই হয় না ঠিক মতো। এমন মুহূর্ত তো দূরের কথা, মনটা নিমিষে অন্ধকারে ঢেকে যায়। সবার আড্ডার ফাঁকে হঠাৎ মেহরিন মুখ ভার করে বলে ফেলে, নাপা খেলে কি মনের ব্যথা কমে? তার প্রশ্নে মুহূর্তেই সবাই চুপ। একে অপরের মুখ দেখে একসঙ্গে হেসে ওঠে। রাফি হাসতে হাসতে বলে, লাল পানি খা, সব ভুলে যাবে। ফারিন দুই আঙ্গুল মুখের সামনে তুলে স্মোকিং এর মতো করে বলে, আরে আকিজ বিড়ি খা, প্রতি টানে টানে সব ব্যথা ভ্যানিশ। তাহিয়া বার্গারে এক কামড় দিয়ে বলে, এক কাজ কর, বিষ খা, সারা জীবনের মতো সব ব্যথা চলে যাবে, সাথে তুইও। মেহেরিন চোখ পাকিয়ে তাদের দিকে চেয়ে থাকে। তার মনে দুঃখে তারা যেন মজা খুঁজে পেয়েছে। মুখ বাঁকিয়ে চুপচাপ খেতে থাকে সে। শালার হারামিরা, কোথাও সান্ত্বনা আশা করেছিল, উল্টো মজা উড়াচ্ছে। মনে মনে ভেঙচি মারে। আমারও সময় আসবে। তাদের খাওয়ার মাঝে হঠাৎ কেউ একজন ফারিনের প্লেট থেকে আস্ত বার্গারটা ছিনিয়ে নেয়। আকস্মিক কাণ্ডে ফারিন ফট করে উঠে দাঁড়ায়। পেছন ফিরে দেখে স্যুট পরা ফর্মাল গেটআপের সুদর্শন দেখতে এক ছেলে বার্গারটা হাতে ধরে আছে। রাগে ফারিন দাঁত চেপে এক খাবলায় ছিনিয়ে নিয়ে ধমকে ওঠে, এই মিয়া, দেখে তো ভদ্রলোক মনে হয়, কিন্তু স্বভাব এমন চোরের মতো কেন? ফারিন কথাটা বলা শেষ হতেই পাশ থেকে তাহিয়া খুশিতে বলে উঠল, আরে রিশাদ ভাইয়া তুমি? রিশাদ এতক্ষণ তীক্ষ্ণ চোখে ফারিনের দিকে তাকিয়েছিল। পাশ থেকে তাহিয়ার কণ্ঠ শুনে মুখের কোণে আলতো এক হাসি ফুটে উঠল। তাহিয়া দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিশাদের সামনে দাঁড়ায়। রিশাদ তার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, পিচ্ছি, কেমন আছিস? তাহিয়া কিছু বলার আগেই ফারিন কোমরে হাত রেখে রাগী স্বরে বলে উঠল, তাহিয়া, এই চোর তোর পরিচিত? চোর শব্দটা রিশাদের কানে যেতেই মুখের ভাব পাল্টে গেল। স্পষ্ট অপমান বোধের ছাপ তার চোখে ভেসে উঠল। কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মিস পকর পকর, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
আই এম নট চোর, আই এম রিশাদ আহমেদ। নাম যাই হোক, কাজকর্ম দেখে যে কেউ বলবে চোর, বলা নেই ক নেই, ছ্যাঁচড়ার মতো আমার বার্গার নিয়ে নেয়। আবার বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, হেই মাইন্ড ইউর হাত। রিশাদ এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সামান্য এক বার্গারের জন্য এত কথার ঝড়, আগে জানলে জীবনে এমনটা করতো না। একটা ছোট ভুলেই চোর, ছোচা, কত আজাইরা নাম গায়ে এসে পড়ল। রাগে কপালে রগ টনটনিয়ে উঠল, গলা একটু ভারী করে বলল, অভদ্র মহিলা, চুপ করো। আমি ভেবেছিলাম ওটা তাহিয়ার, তাই তুলেছিলাম। আগে জানলে এমন খন্নাস মহিলার জিনিসে চোখও দিতাম না। তাদের কথার লড়াই ক্রমেই বেড়ে যাচ্ছে দেখে তাহিয়া তড়িঘড়ি করে ফারিনের মুখ চেপে ধরে বলল, ভাইয়া এসব বাদ দাও, আগে বলো তুমি এখানে যে। রিশাদ হাতে থাকা প্যাকেট দুটির একটি তাহিয়ার দিকে বাড়িয়ে দেয়। তাহিয়া খুশি মনে তা নিয়ে নিল। সে জানে এর ভেতরে আছে তার প্রিয় চকলেট, ক্যান্ডি আরও মজা। আনন্দে চোখ জ্বলে উঠল। পরক্ষণেই সে রিশাদকে জড়িয়ে ধরল। রিশাদও স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিল, যেন সেই ছোট্টবেলার মতোই আদরে ভরিয়ে দিচ্ছে। তালহা আর তার চাচাদের পর যদি আর কেউ তাহিয়াকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে হলো রিশাদ। ছোটবেলা থেকেই তাদের পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক তার। তালহা যেমন ভাইয়ের মতো আগলে রাখে, রিশাদও তেমনই, বরং একটু বেশি আদর দিয়ে রাখে। তালহা যখনই চকলেট বা আইসক্রিম জাতীয় খাবার খেতে মানা করে, তখনই রিশাদ গোপনে তা কিনে এনে হাসি মুখে বলে। চল, কাউকে বলবি না। তালহা কঠোর হলে রিশাদ শান্ত থেকেছে। রিশাদের নিজের কোনো ভাই বোন নেই, মা বাবার একমাত্র সন্তান সে। তাই তাহিয়ার মধ্যেই যেন নিজের ছোট বোনের সমস্ত মায়া, ভালোবাসা আর দায়িত্ববোধ উজাড় করে দেয়। আগে তো বেশিরভাগ সময়ই তালহাদের বাড়ি থাকতো, এখন কাজের চাপে আসাও হয় না। পাশ থেকে মেহরিন চুপচাপ সবটা দেখছিল। রিশাদের চোখে মুখে এক ধরনের আন্তরিক কোমলতা, যা সে আগেও দেখেছে, প্রথম দেখাতেই চিনে ফেলেছে। সেদিন তালহার সঙ্গে যে তিনজন ছিল, রিশাদও তাদের একজন, কিন্তু সেই ঘটনার পর থেকে আর কাউকে দেখা হয়নি। এরই মাঝে তালহা ক্যান্টিনের দরজায় পা রাখল। মেহরিনের চোখ স্বয়ংক্রিয়ভাবে তার দিকে ঘুরে গেল, সঙ্গে সঙ্গে চমকে উঠল। পরিপাটি মানুষটা আজ যেন এলোমেলো হয়ে গেছে, টাই গলায় ঢিলে হয়ে ঝুলছে, কোটের নিচে শার্টের এক পাশ ইন করা নেই, চোখ দুটো লালচে ক্লান্ত। লোকটা ঠিক আছে তো? মনে মনে প্রশ্ন জাগলো মেহরিনের। এই ভাবনার মধ্যে হঠাৎ তার চোখের সামনে কেউ ব্যাগ নাড়ায়। চমকে পাশে তাকিয়ে দেখে রিশাদ। মেহরিনের দৃষ্টি তালহার দিকে ছিল, সেটা খেয়াল করে রিশাদ ঠোঁটে এক দুষ্টু হাসি এনে বলল, আরে ভাব, মানে আপু, কোথায় হারিয়ে গেলে? ওসব পরেও দেখা যাবে, আগে এটা ধরো, তোমার জন্য। তার দুষ্টুমি ভরা সুরে মেহরিন কিছুটা লজ্জা পেল। এক ঝলক তাকায় তালহার দিকে, সেও তার দিকেই তাকিয়ে আছে, তবে চোখে মুখে কেমন ক্লান্ত দেখাচ্ছে। আবার চোখ ফেরা রিশাদের দিকে, দ্রুত কণ্ঠে বলল,